হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অনগোয়িং ড্রামা হেল ইউনিভার্সিটির এপিসোড 8 দেখতে চলেছি। এপিসোড 7-এ আমরা দেখেছিলাম নতুন একটা ইভেন্ট শুরু হয়েছে যার নাম ব্লাডি উইক। এই উইকে যে কোনো সময় যে কাউকে মেরে ফেলা যাবে। ম্যাট আর বাকিরা সবাই নিজেদের অস্ত্র নিয়ে রেডি থাকলেও জেইন কোনো কিছুর জন্যই রেডি ছিল না। আর অন্যদিকে এস আর জেইনও কিছুটা কাছাকাছি হয়ে গিয়েছিল। এস জেইনকে প্রোটেকশনের জন্য একটা নাইফ উপহার দেয়, যা পেয়ে জেইন আরও কনফিউজ হয়ে যায়। এইদিকে জেইন এক মেয়েকে দেখে যার উপর কেউ ভয়ানক এক্সপেরিমেন্ট করেছে, আর জেইন সেই মেয়ের মাধ্যমে এই হিডেন ল্যাবরেটরিটা খুঁজে বের করার চেষ্টা করছে। আজকের এপিসোডের শুরুতে আমরা জেইনকে দেখি যে সে মেয়েটির সাথে দেখা করে যাকে আমরা এপিসোড 7-এ দেখেছিলাম। জেইন মেয়েটিকে সিক্রেট ল্যাব সম্পর্কে জিজ্ঞেস করে। মেয়েটি জেইনকে বলে সে নিজেই তাকে সেখানে নিয়ে যাবে। জেইন তার সাথে যেতে থাকে, কিন্তু এক পর্যায়ে রেগে গিয়ে বলে, তুমি জাস্ট আমাকে বলো সিক্রেট ল্যাবটা কোথায়। মেয়েটি তাকে কিছু বলতে যাবে, তখনই নিকি তাকে মেরে ফেলে। জেইন চিৎকার করে জিজ্ঞেস করে, হোয়াট দ্য হেল, তুমি কি পাগল, কেন মারলে তাকে? তখন নিকি হেসে বলে, আজ না হয় কাল এমনিতেও মারা যেত, আমি একটু আগেই মেরে ওর কষ্ট কমিয়ে দিয়েছি। জেইন তাকে জিজ্ঞেস করে, তুমি কেন করেছো এসব? নিকি তখন বলে, আমি তোমাকে আর আমাদেরকে বাঁচানোর চেষ্টা করছি, আর তুমি না আলভারেজ থেকে একটু দূরেই থাকো। আর এই বলে সে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে জেইন ওয়াশরুমে গিয়ে নিজের শরীরে লেগে থাকা ব্লাড পরিষ্কার করতে থাকে, আর সে আলভারেজ, সুপ্রিমো এবং সামান্তার কথা ভাবতে থাকে। আলভারেজ তাকে বলেছিল সে যদি এস আর সেক্রেটারি হওয়ার অফার অ্যাকসেপ্ট করে তাহলে সে সিক্রেট ল্যাব সম্পর্কে জানতে পারবে। অন্যদিকে সুপ্রিমো বলেছিল এসএসটির সেক্রেটারি হওয়ার অনেক সুবিধা, তুমি সব ধরনের ইনফরমেশন পাবে, আর তুমি যদি একবার এই পজিশন নাও তাহলে সবাই তোমার কন্ট্রোলে থাকবে আর সবাই তোমাকে ভয়ও পাবে। অন্যদিকে সামান্তা সব কিছু কন্ট্রোলে আনার চেষ্টা করেছিল, এমনকি সে সফলও হয়েছিল। কিন্তু হেল ইউনিভার্সিটিতে মৃত্যু আর কোন ছাড়া কোনো কিছু ফিক্স নেই, বরং এতে সবাই আরো ডেঞ্জারাস হয়ে যায়। আর আলভারেজের সেই ওয়ার্নিং যেখানে সে বলেছিল তোমাকে এখন আরো বেশি সেফ থাকতে হবে, কারণ আমাদের সবার সেফটি এখন তোমারই হাতে। পরবর্তী সিনে আমরা একটা টিচারকে দেখি যে ননস্টপ একটা মেয়ের উপর চিল্লাচিল্লি করেছিল যে কেন তাকে বারবার বলা লাগছে, কেন সেই মেয়েটি কোনো পড়া বুঝছে না। মেয়েটি শুরুতে ক্ষমা চাইলেও এক পর্যায়ে সে তার উপর হামলা করে বসে এবং অ্যাট দ্য এন্ড সে টিচারকে মেরে ফেলে। তার মানে এই ব্লাডি উইকে কোনো টিচারও সেফ নয়। এইসব কিছু দেখে জেইন পুরো স্তব্ধ হয়ে যায়। সে তাড়াতাড়ি তার ডর্মে ফিরে যায় আর সব ইনসিডেন্টের কথা ভাবতে থাকে। সে চিন্তা করে এটা তো মাত্র ব্লাডি উইকের শুরু, যেটা অলরেডি আমি মেনে নিতে পারছি না। কে বলতে পারবে বাকি দিনগুলোতে আর কত কিছু সহ্য করা লাগে। পরের দিন জেইন একা বসে ভাবতে থাকে, মাঝে মাঝে ইউনিভার্সিটি থেকে বেঁচে ফেরার আশা হয়তো হারিয়ে ফেলি, আর এই সময় কেবল আমার ফ্রেন্ডরাই আমার একমাত্র শক্তি। সে সময় সেখানে মিয়া আসে। সে বলে, তুমি একটু বেশি ভেবো না, আমরা এই ব্লাডি উইক ঠিকভাবে পার করতে পারবো। সে আরো বলে, তুমি জানো আমরা সবাই যখন একসাথে থাকি তখন আর আমাদের মধ্যে কোনো ভয় ভীতি কাজ করে না, আর আমরা তো প্রমিস করেছি যে আমরা অলওয়েজ একসাথেই থাকবো। জেইন তখন তাকে বলে যে আমার এখন চলে যেতে হবে, মানে যেন জেইন এটা বলার চেষ্টা করছে যে সে সব কিছু একাই হ্যান্ডেল করবে। মিয়া তখন তাকে জিজ্ঞেস করে, কেন, আমাদের তো একসাথে থাকার কথা না? জেইন তখন হেসে বলে, আমার কিছু কাজ আছে, জানোই তো সেক্রেটারি ওয়ার। জেইন এরপর মিয়াকে বলে, এখানে ভ্যানও আছে তোমার সাথে, তাই তোমার একা লাগবে না, আর তুমি বেশি চিন্তা করো না। তারপর সে সবাইকে বাই বলে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে জেইন আর এস একসাথে ক্যাফেটেরিয়াতে পৌঁছায়। জেইন ভাবতে থাকে, আমার তো এখনো এসের ওপর রাগ করে থাকা উচিত, কারণ এই ব্লাডি উইকটা থামাতে এস কিছুই করেনি, কিন্তু কেন জানি করতে পারছি না। বরং সবকিছু ভেঙে পড়ার মতো এই কেসের মাঝেও এস এভাবে শান্তভাবে সবকিছু হ্যান্ডেল করছে, এটা সত্যি আমাকে অনেক মুগ্ধ করেছে। আমার তো এখনো ভাবলে অবিশ্বাস লাগে যে ম্যাডাম ভায়োলেটের হাত থেকে এস আমাকে বাঁচিয়েছিল। কিন্তু একটা প্রশ্ন বারবার মনে আসে, এস কি আদৌ আমাকে এখনো ফ্রেন্ড হিসেবে দেখে? তখন তারা একটা ছেলেকে দেখে যে পয়জন ছিল। এস জেইনকে সেই ছেলেটার নামে ক্রস দেওয়ার জন্য অর্ডার করে, কিন্তু জেইন বলে ও তো এখনো বেঁচে আছে, তাহলে আমি কেন ক্রস দিব? এস তখন জেইনকে জিজ্ঞেস করে, তুমি আমার জায়গা থাকলে কি করতে? জেইন উত্তর দেয়, আমি তাকে বাঁচানোর চেষ্টা করতাম। এই উত্তরে এস বলে, ঠিক আছে, তুমি যেহেতু ওকে বাঁচাতে চাও তাহলে আমরা ওকে বাঁচাতে পারি, কিন্তু এতে কি আদৌ কিছু চেঞ্জ হবে? কারণ ও যদি এবার বেঁচেও যায় তারপরও ওর শত্রুরা ওকে আবার মারবে, তাহলে কি প্রয়োজন শুধু শুধু ওকে বাঁচিয়ে আমাদের সময় নষ্ট করার? আর আমরা তো সবাইকে বাঁচাতে পারবো না। জেইন তখন এসকে বলে, ম্যাট আর তুমি একই কথা বলেছো, আমরা সবাইকে বাঁচাতে পারবো না। এস এটাতে কিছুটা জেলাস হয়, বাট সে ওইটা শো করে না। এরপর জেইন সেই ছেলেটির নামে ক্রস দিয়ে দেয়। তখন সেখানে আলভারেজ আসে, যাকে থেকে সুপ্রিমো বলে, আলভারেজ আপনি আপনার নেক্সট ক্লাসের জন্য 10 মিনিট লেট হয়েছেন। আলভারেজ তখন বলে, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আর এখন আমি আমার ক্লাসে যাচ্ছি। তিনি জেইনের দিকে কিছুটা তাকিয়ে সেখান থেকে চলে যান, যার কারণে এসের কিছুটা সন্দেহ হয়। তাই জেইনকে জিজ্ঞেস করে, আলভারেজের সাথে তোমার সম্পর্ক কি? জেইন বলে, আমাদের মধ্যে কোনোই সম্পর্ক নেই,
তখনই এখানে অ্যাঞ্জেলিকা আসে, যে সুপ্রিমোকে বলে আমি সব ফাইল সিকিউর করেছি, আর কি কিছু করা লাগবে। অ্যাসও তখন জেনকে জেলাস করানোর জন্য ওকে দেখে বলে অ্যাঞ্জেলিকা তুমি খুব ভালো একটা কাজ করেছো, জাস্ট আমাকে একটু চেক করাও সব। জেন তখন বলে রিভিউটা আমিও করতে পারবো, কিন্তু অ্যাস বলে প্রয়োজন নেই, তুমি এখন যেতে পারো। জেন তখন ফাইলটা নেওয়ার চেষ্টা করে আর বলে কিন্তু এটা তো আমার ডিউটি, আর আমার ডিউটি তো এখনো শেষ হয়নি। তারপর অ্যাস বলে আমি আর অ্যাঞ্জেলিকা এসব দেখে নেব, এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। জেন তখন মনে মনে বলে সিরিয়াসলি এখন সুপ্রিমো অ্যাঞ্জেলিকাকে তার প্রথম নাম ধরে ডাকছে আর আমাকে আমার লাস্ট নাম ধরে ডাকছে। অ্যাস তখন কিছুটা রেগে গিয়েই বলে ম্যাথিও তোমার জন্য অপেক্ষা করছে, তাই তোমার চলে যাওয়া উচিত। জেনও তো কিছু কম না, সে তাকে উস্কানি দিয়েই বলে ঠিকই বলেছো, আমি তো এখনই যাচ্ছি। আর সে সেখান থেকে চলে যেতে যেতে ভাবে এই সুপ্রিমো আসলে নিজেকে কি মনে করে, আর অ্যাসও ওর দিকে তাকিয়ে থাকে। পরবর্তীতে জেইন যখন হল দিয়ে যাচ্ছিল তখনই একটি ছেলে তার উপর হামলা করে বসে। জেইন নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে অ্যাস আসে। তবে সে জেনকে বাঁচানোর চেষ্টা না করে অ্যাঞ্জেলিকার সাথে সেখান থেকে চলে যায়। জেন তখন বুঝতে পারে যে এখানে কারো জীবনের কোনো গুরুত্ব নেই, আর সে শুধুমাত্র একজন সেক্রেটারি। আর তখন সেখানে জেইনের ফ্রেন্ডরা চলে আসে, তারা জেনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জেনও তো কম নয়, সে নিজেই ফাইট ব্যাক করে আর বলে এখন কে কাকে মারবে আর কে মরবে। আর যা দেখে সবাই অবাক হয়ে যায়। জেনের নেগে একটু কাট ছিল যা ম্যাট নোটিস করে এবং তাই সবাই তাকে মেডিকেল রুমে নিয়ে যায়। জেন তখনও আগের সব ইনসিডেন্টের কথা ভাবতে থাকে। ডেভ তখন জেনকে জিজ্ঞেস করে তোমার কি হয়ে গিয়েছিল। তখন জেন বলে আমি জানি না, আমার এমন মনে হচ্ছিল যেন আমি পজেস্ট হয়ে গিয়েছিলাম। জেরাম তখন মজা করে বলে তোমার চোখ একদম কিলারের মতো হয়ে গিয়েছিল, আমি তো তখন ম্যাটের হেল্প করতেও ভয় পাচ্ছিলাম, এই ভয়ে যদি তুমি আমাকে মেরে দাও। মিয়া তখন বলে জেন এরকম কখনো কিছু করবে না। এরপর ম্যাটও বলে যে আমি তোমার রাগ দেখিয়ে তখন জেন এমন লাগছিল যেন তুমি একটা মনস্টার হয়ে গিয়েছো। তখন সেখানে ডক্টর রাজন আসে, সে নার্সকে বলে তুমি টাইম ওয়েস্ট করছো, ওটা শুধু সামান্য কার্ড। সবাই ডক্টরকে দেখে অবাক হয়ে যায়। ডেভ বলে এখানে ডক্টরও আছে, আর এরা তো দেখে স্টুডেন্টের কোনো কথা চিন্তাই করে না। এদিকে ব্লাডি নাইট শুরু হয়। জেন তখন ডেভের ব্যাপারে ভাবছিল, তখন ডেভ বলছিল সে পরিবেশ ঠান্ডা হওয়ার জন্য বাইরে কোথাও অপেক্ষা করছিল। এই বিষয়গুলো নিয়ে জেনের শুরু থেকে অনেক সন্দেহ ছিল। জেন ছেলেদের রুমে যায়, কিন্তু সে দেখে সেখানে কেউই নেই। সে ভয় পেয়ে যায় আর ভাবে ওরা যদি রুমে না থাকে তাহলে সবাই কি বাইরে। ঠিক তখনই ভেনেসা পেছন থেকে এসে বলে এটা কিছুদিন ধরেই চলছে, ওরা সবাই ব্লাডি নাইটে বাইরে চলে যায়, কখনো ম্যাট, কখনো ডেভ, আর কখনো জেরম। তারা প্রতিদিন এক এক করে সবাই ব্লাডি নাইটে কোথাও না কোথাও বেরিয়ে যায়, কিন্তু কোথায় সেটা আমি জানি না। জেইন তখন বলে আমাদের তাদের খুঁজতে যেতে হবে, কিন্তু ভেনেসা তাকে বাধা দেয়। ফলে জেইন তাকে জিজ্ঞেস করে কি হচ্ছে এখানে ভ্যান, তুমি কি এতদিন ধরে সবকিছু জানতে। ভেনেসা বলে আমার ভয় করছে জেইন, এখানে এখন শুধু আমি আর তুমি আছি, আজকে রাতের জন্য আমরা একসাথে থাকি। মিয়া বলেছিল এই উইকে বেঁচে থাকতে হলে তাদের অস্ত্র ইউজ করতে হবে, আর জেরম বলেছিল আমাদের লাইফ এখনও রিস্কে আছে, আর যদি আমরা নিজেদের হেল্প না করি তাহলে আমাদেরকে কে বাঁচাবে। এইদিকে বাইরের পরিবেশও শান্ত হয়ে যায়, আর দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকাল হতেই জেন জেরোমের চিৎকার শুনতে পায়, সে সাহায্যের জন্য চিৎকার করছিল। জেন দৌড়ে বাইরে বেরিয়ে আসে আর দেখে সবাই তাকে বার্থডে উইশ করতেছে। জেনও সবার সাথে খুশিতে সেলিব্রেট করতে থাকে। জেন বলে আমি তো নিজের জন্মদিনের কথা ভুলেই গিয়েছিলাম। ভেনেসা তখন বলে তোমার মাথায় তো হাজারটা চিন্তা। ডেভ তখন বলে তাই তোমার চিন্তা আমরা করছি। তখন জেরোম আর ডেভ মিলে ম্যাটকে বলে তুমি জেনকে উইশ করবে না। ম্যাট বলে অবশ্যই করব। এরপর ম্যাট জেনের সামনে গিয়ে তাকে বার্থডে উইশ করে এবং ম্যাট তার চিক্সে একটা কিস দেয় আর তার হাতে একটা কার্ড ধরিয়ে দেয়। কার্ডটি পরে জেন ওকে ধন্যবাদ জানায় আর পরবর্তীতে সবাই মিলে কেক কাট করে। এদিকে বোঝাই যায় পরিস্থিতি যেমনই হোক না কেন যদি ফ্রেন্ডসরা একসাথে থাকে তাহলে প্রতিদিনই ভালো যায়। পরবর্তী সিনে আমরা এসএসজির অফিস দেখি, সবাই যার যার কাজে ব্যস্ত ছিল, কিন্তু জেইনের ম্যাডাম জাস্ট খুশিতে লজ্জা পেয়ে যাচ্ছিল। অ্যাস সবার কাছে চেক করার বাহানায় সে আস্তে আস্তে জেইনের কাছে আসে, কিছুক্ষণ জেইনকে অবজার্ভ করে, তারপর জিজ্ঞেস করে তুমি এত খুশি কেন। জেইন বলে তাতে তোমার কি। অ্যাস তখন তাকে ওয়ার্ন করে যে ঠিকভাবে কথা বলো। এরপর সে অনিলকে জিজ্ঞেস করে আজকের কোনো ওকেশন আছে কিনা। অনিল উত্তর দেয় আমার মনে হয় এটা তোমার মিস সেক্রেটারিকেই জিজ্ঞেস করা উচিত, কিন্তু জেইন তখন বলে আমি তো কিছু জানি না। অ্যাস তখন সবাইকে জিজ্ঞেস করে কেউ কি আমাকে কিছু বলবে যে আজকে আমরা কি সেলিব্রেট করছি, কিন্তু কেউ কিছু বলে না। আর কোনো উপায় না পেয়ে সে সবাইকে চলে যেতে বলে। জেন তো বড্ড খুশি, কিন্তু তার চাওয়ার আগে অ্যাস তাকে আবারও থামিয়ে দেয় এবং এত খুশি হওয়ার কারণ জিজ্ঞেস করে। জেন উল্টো কোশ্চেন করে বসে যে কেন আমার কি খুশি হওয়ার কোনো অধিকার নাই নাকি, আর এখন আমি কেন খুশি সেটার ইনভেস্টিগেশনের টাইম ওয়েস্ট না করে তোমার উচিত ব্লাডি উইকের ব্যাপারে কিছু করা, পরিস্থিতি অনেকটা খারাপের দিকে যাচ্ছে। অ্যাস তখন বলে ঠিক আছে
আমাকে একা ছেড়ে দাও। জেনও বলে ওকে, আমি অবশ্যই খুশি হব। আর এ কথায় অ্যাশ আরো রেগে যায়। সে বলে ঠিক আছে চলে যাও। জেন তখন তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায়, আর অ্যাশ বেচারা তখন দেখতে দেখতেই থেকে যায়। পরবর্তীতে জেন ওয়াশরুমে ছিল, সে ভাবে ওর এত কিসের জিজ্ঞাসা, আমি খুশি হই বা না হই তাতে ওরই কি, ওর তো উচিত আমাকে একা ছেড়ে দেওয়া। যেমন ভাবে গতকালকে আমার উপর অ্যাটাকটা দেখেও কিছু না করে চলে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে সেখানে অ্যাঞ্জেলিকা আসে। সে জেনকে দেখে বলে ও ঠিক বলেছিল, তুমি সত্যি খুব অদ্ভুত। সে আরো বলে তুমি জানো আমি গতকালকে তোমার নিজেকে ডিফেন্ড করা দেখে সত্যি অবাক হয়েছিলাম। আর আমি একটা কথা বলতে পারি তোমাকে, ও তোমাকে অনেক বিশ্বাস করে, আর সেজন্য ও তোমাকে বাঁচাতে চেয়েও নিজেকে কন্ট্রোল করেছিল। এই বলে সে সেখান থেকে চলে যায়। জেন তো কিছুই বুঝে ওঠে না, সেভাবে আমি কি তাহলে অ্যাশের ব্যাপারে ভুল ধারণা করেছি। জেন পরবর্তীতে তার ফ্রেন্ডদের সাথে একত্রিত হয়, তবে জেনোমেরকে চিনে দিতে ভুলে যাওয়া ব্যাপারটা নিয়ে মজা করছিল। এদিকে ডেভ বলে অ্যাটলিস্ট আমরা ঠিকভাবে সাজাতে তো পেরেছি। তখন ম্যাট বলে সবকিছু তো জেনের জন্যই করা হয়েছে, তাই ওর ভালো লাগলেই তো যথেষ্ট। জেনও বলে ওঠে হ্যাঁ আমার সব কিছু খুব পছন্দ হয়েছে। ঠিক সে সময় সেখানে অ্যাশ আসে আর বলে সবাইকে অনেক খুশি লাগছে, কিন্তু এখন আমার সেক্রেটারিকে প্রয়োজন। ম্যাট তখন একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করে তুমি কি তোমার সেক্রেটারি ছাড়া কোনো কাজ করতে পারো না? এদিকে জেইন মনে মনে ভাবতে থাকে তাহলে আমি এখন তোমার সেক্রেটারি আছি, আমি তো ভেবেছিলাম তুমি অলরেডি আমাকে রিপ্লেস করে দিয়েছো। পরবর্তীতে জেইন সবাইকে বলে এটা আমার ডিউটি, তাই তোমরা যাও, আমরা পরবর্তীতে সবাই ডর্মে কথা বলবো। সবাই চলে যাওয়ার পর জেইন অ্যাশকে জিজ্ঞেস করে কি লাগবে তোমার? অ্যাশ পাল্টা কোয়েশ্চেন করে তুমি কি সত্যি আমাকে এ ব্যাপারে কিছু বলবে না? আমাকে কি নিজেকেই কি সবকিছু যাচাই করতে হবে? আর তোমার কি খুব মজা লাগছে না আমাকে এভাবে কষ্ট দিয়ে? জেইন তখন কিছুই বুঝতে পারে না। তখন অ্যাশ জেইনের মাথায় হাত রেখে বলে আমি জানতাম তোমার এমন হাসির পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাপি বার্থডে জেইন। জেইন পুরোই অবাক হয়ে যায়। সেভাবে আমি তো এতদিন ভেবেছিলাম অ্যাশের নজরে আমার কোনো অস্তিত্বই নেই, কিন্তু আজ শুধু এই তিনটি শব্দের মাঝখানেই আমাকে নিজের অস্তিত্ব ফিল করিয়েছে। আর আমি জানি না কেন আমার এটা খুব ভালো লাগছে। ঠিক তখনই একটা অ্যানাউন্সমেন্ট হয়, আর অ্যানাউন্সমেন্টে বলা হয় সবার মনে হয় ব্লাডি উইক খুব বোরিং লাগছে, তাহলে চলো এবার একটা গেম খেলা যাক। সবাই নিজেদের লকার চেক করো। সবার লকারেই একটা পেপার থাকবে যেখানে লেখা থাকবে কে কাকে মারবে। যাদের লকারের ব্যাপারে কোনো কিছু লেখা থাকবে না তাদেরকেই মারা হবে। স্টুডেন্টরা এটা শুনে খুবই আতঙ্কিত হয়ে যায়, আর সবাই যার যার লকার চেক করতে থাকে। এইসব শুনে জেইন অ্যাশকে জিজ্ঞেস করে তুমি কি এ ব্যাপারে আগে থেকেই জানতে? কিন্তু অ্যাশ বলে সে এসব কিছুই জানতো না। অ্যাশ তখন জেনকে তার লকারের কাছে নিয়ে যায় এবং তার লকার চেক করতে বলে। জেন জিজ্ঞেস করে আমার কি এটা করাই লাগবে? অ্যাশ তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে তুমি চেক করতে পারো, আর ভয় পেও না, আমি তোমার সাথেই থাকবো। জেন তখন বলে যদি আমাকে আমার কোনো ফ্রেন্ডস বা অথবা তোমার নাম দেওয়া হয়। অ্যাশ তখন বুঝিয়ে বলে এত দূরে চিন্তা করো না, আর আগে আমরা চেক করে দেখি, বাকি সব পরে দেখা যাবে। জেন সাহস করে নিজের লকারটা খোলে, যেখানে পেপারের মধ্যে কারোর নাম লেখা ছিল না, যার মানে জেনকে মেরে ফেলার লিস্টে রাখা হয়েছে। এখানে আমরা অ্যাশের দেওয়া সেই গিফটের ফ্ল্যাশব্যাকও দেখি। পরবর্তী সিনে ব্লাডি নাইটের সময় দেখানো হয় জেইন নিজের রুমে ফ্রান্সিস ভায়োলেটের বলা ব্লাডি উইকের রুলসগুলোর কথাই মনে করছিল, যে পুরো সপ্তাহ জুড়ে যে কোনো সময় যে কাউকে মেরে ফেলা যাবে। আর সেই ব্লাডি উইক আর ব্লাডি নাইটের সব ইনসিডেন্টের কথা ভাবতে থাকে। আর একটি কথা তার মাথায় আসে, যদি কেউ একবার কোনো গ্যাংয়ের দ্বারা টার্গেটেড হয় তাহলে সে আর কোনো শান্তি পাবে না। তখনই জেইন কিছু শব্দ শুনতে পায়, আর তাই সে তার পায়ের কাছে থাকা চাকু নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। সে বাইরে চারদিকে তাকাতে থাকে আর ছেলেদের রুমে যায়, গিয়ে দেখে সেখানে কেউই নেই। পরবর্তীতে জেইন রেডি হয়ে বাইরে যাওয়ার ডিসাইড করে, আর বলে আমি এতদিন আমার ফ্রেন্ডদের ব্লাডি নাইটে যাওয়ার ব্যাপারে অ্যাভয়েড করেছি, কিন্তু এখন আর না, আমাকে জানতেই হবে আমার ফ্রেন্ডসদের সাথে কি হচ্ছে। পরে ধীরে ধীরে সে বাইরে বেরিয়ে আসে। সেখানে সে বাইরে কয়েকজন ব্লাড গ্যাংয়ের মেম্বারদের সাথে দেখে, আর তাদের দেখে সে লুকিয়ে পড়ে। তারা কোনো একজন করিডোরের ব্যাপারে আলোচনা করছিল। কেউ বলছিল আমরা কি তাকে সত্যি বিশ্বাস করতে পারি, এত তাড়াতাড়ি সেই করিডোর হয়ে গেল। কেউ বলে এতে আমরাই বা কি করতে পারি, বস তাকে পছন্দ করে। অন্য কেউ বলে আমি চাই ও সত্যিই বলেছে, এমন হোক, কারণ আমাদের ডেভিল গড ওয়ারিয়র থেকে সব সময় এগিয়ে থাকা লাগবে। এরপর তারা সবাই বিল্ডিং এর ভেতরে চলে যায়, জেনও তাদের ফলো করে। এদিকে একটি মেয়েকে ব্ল্যাক মাস্কের সাথে দেখানো হয় যে বিল্ডিং এর ভেতরেই যাচ্ছিল। কাছে আসতেই দেখি মেয়েটি নিকি। সে জেনকে একটি ব্ল্যাক মাস্ক দিয়ে বলে আমি চাই তুমি সব সত্যিই দেখো। আর এই সাসপেন্সের মাধ্যমে এপিসোড এখানেই শেষ হয়। আর এটাও বলে রাখা ভালো, এপিসোড 9 আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। নেক্সট এপিসোডের প্রিভিউতে আমরা দেখি ভেনেস লিয়াম নামের একটি ছেলের সাথে কথা বলছিল, সেটা কি তা আমরা এখনো জানি না। আর এদিকে জেইন জেরমকে জিজ্ঞেস করে তার পেপারে কার নাম লেখা ছিল, কিন্তু জেরম তাকে কিছুই বলতে চায় না। অন্যদিকে মিয়া আহত হওয়ায় সবাই তাকে মেডিকেল রুমে নিয়ে যায়, কিন্তু নার্স তার ট্রিটমেন্ট করে না। আর হয়তোবা এই সিচুয়েশনের কারণে জেইন আর অ্যাশের মধ্যে প্রথম লড়াই দেখবো। আজকের জন্য বাই, আগামী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল।